নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন প্রখ্যাত লেখিকা প্রতিভা বসু রচিত গল্প সত্যাসত্য। আশা করছি আপনারা আমার সঙ্গে এই গল্পটি উপভোগ করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজ গল্পের যাত্রা। কোনো এক ছুটিতে বোনের কাছে বেড়াতে এসেছিল নন্দিতা। আজ ফিরে যাচ্ছে। অবশ্য একেবারে নির্জলা ছুটি যে কাটাতে এসেছিল তা তো নয়। কোথাও বেড়ানো টেড়ানোর অভ্যাস তার বরাবরই কম ছিল। বছর কয়েক যাবৎ তো একেবারেই নেই। বরং কিছুকাল নিজেকে এত বেশি ঘরকুনো করে রেখেছিল যে মা বাবা পর্যন্ত অস্থির হয়ে উঠেছিলেন এই অভ্যাস দূর করাতে। নিজেরাই শেষে বেরিয়ে পড়তেন মেয়েকে নিয়ে। বন্দনা লিখেছিল তার শরীর হঠাৎ খারাপ হয়ে পড়েছে, টুকুনের খুব কষ্ট হচ্ছে। দিদি যদি এই ছুটিতে কয়েকদিনের জন্য আসতে পারেন অত্যন্ত উপকার হয়। বোনের সেই চিঠি পেয়ে এই বেড়ানো। বোন ভগ্নিপতির চেয়েও তাদের 5 বছরের পুত্র টুকুনি নন্দিতার আসল আকর্ষণ। সেই টুকুনেরই যখন মায়ের অসুস্থতার জন্য অসুবিধে হচ্ছে, সেখানে আর নন্দিতা বসে থাকে কেমন করে? আজ অবশ্য চলে যাচ্ছে। ভগ্নিপতি তুলে দিতে এসেছে স্টেশনে। টুকুনও যাচ্ছে। টুকুনের মা আসেনি অবশ্য। তার কোলের বাচ্চাটির বয়স 8 মাস, তাই দাঁত ওঠার কারণে পেটের অসুখে ভুগছে আজকাল। খুশিমতো তাই যেখানে সেখানে যেতে পারে না বন্দনা। বলাই বাহুল্য আজও সে সেই কারণেই আটকে পড়েছে। গাড়ি ছাড়ার সময় হয়ে গেল। রঞ্জন বলল, দিদি এবার উঠে পড়ো। নন্দিতা তার শেষবারের মতো টুকুনের গালে চুমু খেয়ে চলে এলো। খুব মন খারাপ লাগছিল তার। এই বাচ্চাটার প্রতি তার ভীষণ টান। বন্দনার চেয়ে কোথাও একটু বেশিই বলা চলে। বলেও ছিল, তুই তো আজকাল ফুটকুনকে নিয়ে ব্যস্ত থাকিস সারাক্ষণ, দে না আমি ওকে কলকাতা নিয়ে যাই। বেশ ইচ্ছের সঙ্গেই বলেছিল। বন্দনা অবশ্য হেসে বলেছিল, নাও না, নিলেই তো বেঁচে যায়। দিনকে দিন যা পাজি হচ্ছে না, অসম্ভব। বন্দনার এটা অবশ্য কথার কথা। স্টেশনে তুলে দিতে আরও একজন ভদ্রলোক এসেছিলেন রঞ্জনের সঙ্গে। তিনি ওখানকার ডাক্তার, ডক্টর MK মজুমদার, FRCS। বয়স 40-এর কাছাকাছি। মাথায় সামান্য টাক, চেহারা সম্ভ্রান্ত, হালে চালেও কেতাদুরস্ত। নন্দিতা ট্রেনে উঠলে তিনি এসে খুব হাত ঝাঁকালেন। বললেন, আশা করি আবার খুব শীঘ্রই দেখা হবে। নন্দিতা সহাস্যে বলেছিল, কলকাতা এলে আসবেন আমাদের বাড়ি। পাদানি থেকে লাফিয়ে নেমেছিলেন তিনি। হুইসেল বাজিয়ে এরপর গাড়ি ছেড়ে দিল। রঞ্জন খুব রুমাল নাচছিল। ভদ্রলোকও নাড়ছিলেন। হঠাৎ টুকুন মাসি বলে ভ্যাঁ করে কেঁদে উঠল। গাড়ি চলে গেল প্ল্যাটফর্ম ছাড়িয়ে। আসলে বন্দনা এই ডাক্তার ভদ্রলোকটির সঙ্গে আলাপ করানোর জন্যই পরামর্শ করে অসুখের ছুটো দিয়ে ডেকে এনেছিল নন্দিতাকে। বিবাহে অনিচ্ছুক দিদিকে বিবাহিত করবার জন্যে বন্দনা সব সময়ই ব্যস্ত, বিশেষত নিজের বিয়ের পরে তো আরও। এই ভদ্রলোকটির সাথে আলাপ হয়েছে সম্প্রতি, এবং ইনিও অবিবাহিত শুনে সে জন্ম নিয়ে উঠেছে। তখনই রঞ্জনকে বলেছে, দেখো এর সঙ্গে কিন্তু দিদিকে বেশ মানায়। রঞ্জন বলেছে, মন্দ কি? প্রায় চ্যালেঞ্জে সুর ফুটিয়ে জোর গলায় বন্দনা বলেছে, বলো খুব ভালো। অবশ্য সন্দেহ প্রকাশ করেছে রঞ্জন। বলেছে, তোমার দিদিকে রাজি করানো কি সম্ভব? বন্দনা অমনি বলেছে, দিদি রাজি হওয়া উচিত। রঞ্জন বলেছে, উচিত অনুচিতের প্রশ্ন তো উঠছে না, যে ঘটনাটা ঘটে গেছে তার জীবনে। তখন বন্দনা সেসব উড়িয়ে দিয়ে বলেছে, মনে রাখবে বলেই দিদি তা মনে রেখেছে, কিন্তু প্রতিশোধটা কার ওপরে নিচ্ছে বলো তো? নিজেকে ছাড়া কাকে আর শাস্তি দিচ্ছে সে? সেটা অবশ্য সত্যি কথা।
কিন্তু রঞ্জন বলে, তোমার দিদির মনোবলের কিন্তু প্রশংসা করতে হয়। এই জেদ আমার খুব ভালো লাগে। ওর কথা আমি বুঝি। স্ত্রীর কথা ছাড়া তো আর সকলের কথাই তুমি খুব ভালো করে বোঝো। মুখ ভার করেছিল বন্দনা। তারপর গিয়ে চিঠি লিখতে বসেছিল। কলকাতা থেকে দুর্গাপুর, দূর তো কিছু নয়। চলে এসেছে নন্দিতা। আসার সঙ্গে সঙ্গেই, মানে একেবারে ট্রেন থেকে নেমি, সুস্থ সবল শরীরে ভগ্নীকে গাড়ি নিয়ে স্টেশনে অপেক্ষা করতে দেখেই বুঝতে পেরেছে অসুখের সংবাদটা ছলনা। তখনই কৃত্রিম কোপ দেখিয়ে ফিরে যাবার ট্রেন ধরতে স্টেশনে বসে থাকতে চেয়েছিল। বন্দনা এসে গাড়িতে বসিয়ে দিয়েছে। ওরা যখন বন্দনার বাড়িতে এসে পৌঁছালো তখন বিকেল বিকেল। সন্ধ্যা হতেই টের পেল শুধু শুধু দিদিকে বন্দনা নিয়ে আসেনি, উদ্দেশ্য আরও গভীর। সেই রাত্রেই ডাক্তার সাহেবটিকে ওরা ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল এবং তিনি সন্ধ্যে 7টা বাজতেই হাজির হয়েছিলেন। এবং বন্দনা যে অনেক আগে থেকেই তার দিদির ব্যাপারে তাকে অবহিত করে রেখেছিল, মিনিট মাত্র আলাপেই তা বুঝে নিতে তিলমাত্র দেরি হয়নি নন্দিতার। তবে ভদ্রলোকটি সত্যিই পছন্দের যোগ্য। কথাবার্তা সুন্দর, চালচলন চমৎকার, অতিশয় শান্ত এবং ভদ্র। দ্বিতীয় দিনই তিনি জানিয়ে দিলেন নন্দিতাকে যে তার পছন্দ হয়েছে এবং সেই সঙ্গে এটাও বললেন, আমার বয়স 38। আমি মনে মনে এ যাবৎ এই বিবাহ করবার ব্যাপারে সিরিয়াসলি ভাবছিলাম, কাজেই আমার কোনো আপত্তি নেই। তবে বয়সের তফাৎটা বোধ হয় কিছু বেশি হয়ে যাচ্ছে। তা হয়তো একটু যাচ্ছিল। নন্দিতা এই সবে 30-এ পড়ল। 8 বছরের ছোট, কম ছোট নয় আজকালকার দিনে। তবে ভদ্রলোকের স্বাস্থ্য এতটাই সুন্দর যে সেটাকে প্রশ্ন বলেই ভাবল না কেউ। অবশ্য এই কেউয়ের মধ্যে নন্দিতা পড়ে না, কারণ সে বরাবরই এত নির্লিপ্ত ছিল যে তার মনের কথা ধরা সম্ভব ছিল না। রঞ্জন বন্দনায় সারা দিন বলা বলি করত, সে ধৈর্য ধরে শুনত। নন্দিতাকে পছন্দ করা ভদ্রলোকের পক্ষে বিশেষ আশ্চর্যের বিষয় নয়, কারণ গুণ, যোগ্যতা, চেহারা কোনো দিক থেকেই কোনো বিষয়ে খাটো ছিল না সে। একটা স্পন্সর্ড কলেজে পড়ায়, ভালো পড়ায় বলে তার সুনাম আছে সেখানে। ছাত্রীরাও তাকে ভালোবাসে। স্বভাবের দিক থেকে অত্যন্ত শান্ত, বুদ্ধি তীক্ষ্ণ, একটু লেখার হাতও আছে। দেখতে খুব সুন্দরী না হলেও উল্লেখযোগ্য রকমের লাবণ্যের অধিকারী নিশ্চয়। 2 বোনের মধ্যে বয়সের ব্যবধান ঠিক 3 বছরের। বিবাহের আগে পর্যন্ত বন্দনা দিদির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, একনিষ্ঠা চেলা ছিল। এখন দিদির আগে বিবাহ করে ভাড়ভাড়িক্কি হয়ে সমান্ত বটেই, অনেক বিষয়ে সেই দিদির ভূমিকায় অবতীর্ণ হয়ে অনেক ভালো মন্দ পরামর্শ দেয়। অবশ্য তা সবই বিবাহের উপযোগিতা বিষয়। নন্দিতা হাসে, বোনের পাকা পাকা কথা শুনতে ভারী মজা লাগে তার। অবশ্য বন্দনার বিয়েটা খুবই সফল হয়েছে। রঞ্জনের মতো যোগ্য এবং ভালো ছেলে খুবই কম দেখা যায়। পত্নী প্রেমিকও বটে, ইঞ্জিনিয়ার, খুব উঁচু পোস্টে আছে এখানে। গাড়ি, বাড়ি, বয়, বেয়ারা সব নিয়ে বন্দনা পরিপূর্ণভাবে সুখী। বাবা তাকে দেখে শুনে সম্বন্ধ করে বিয়ে দিয়েছে। এই বিয়েতে তখন খুব আপত্তি করেছিল বন্দনা। নন্দিতাই তাকে বুঝিয়ে পটিয়ে রাজি করিয়েছে। নিজের নির্বাচনই যে অব্যর্থ হয় না তার প্রমাণ তো দূরে ছিল না, কাজেই সেটাও বোঝাতে পেরেছে। বিয়ের পরে চলে যাবার সময় দিদিকে জড়িয়ে ধরে বন্দনা খুব কেঁদেছিল। কৃতজ্ঞতায় বিগলিত হয়ে বলেছিল, দিদি, তুই আমাকে যত ভালোবাসিস আমিও তোকে ততই ভালোবাসি, কিন্তু আমি তোর মতো ভালো না। আমার ভালোবাসার মধ্যে কোনো ত্যাগ নেই। তোকে আমি ভেঙে দিয়েছি, আর তুই আমাকে জুড়ে দিলি। ভুরু কুচকে নন্দিতা বলেছিল, বোকামি করিস না তো। সম্বন্ধটা অবশ্য বাবা প্রথমে নন্দিতার জন্যই এনেছিলেন। অনুরোধ, উপরোধ, অনশন কিছুই করতে বাকি রাখেননি
মেয়েকে রাজি করবার জন্যে। বাবা মা দুজনেই যৌথভাবে এটা করেছিলেন। নন্দিতা অসহায়ভাবে মাথা নেড়েছিল আর বলেছিল, আমাকে ক্ষমা করো, আমার উপর রাগ করো না, নির্দয় হও না, আমার মন এখনো প্রস্তুত নয়। মা বলেছিলেন, তুই বড় বোন, তোকে না দিয়ে বিয়ে বন্দনাকে কেমন করে দেব, আর এমন পাত্র কি সহজে পাব? নন্দিতা বলেছিল, আমি যদি সারা জীবন বিবাহ না করি, বন্দনাও কি অবিবাহিত থাকবে? এই অকাট্য যুক্তির পর মায়ের আর কিছুই বলার ছিল না। তারপর একরকম নিজেই উদ্যোগী হয়ে সমস্ত ঘটনাটা ঘটিয়ে দিয়েছে নন্দিতা। ঘটিয়ে বোনকেও সুখী করেছে, নিজেও সুখী হয়েছে। মা বাবাও মাঝখানের ব্যাপারটা ভুলতে পেরেছে অনেকখানি। নন্দিতার বাবা নেহাতি একজন সাদাসিধে ভালো মানুষ, এজি বেঙ্গলে কাজ করেন, স্ত্রীও সুশিক্ষিতা। এই দুই মেয়েকে নিয়ে জীবনটা বহুকাল শান্তিতেই কেটে যাচ্ছিল। নন্দিতা বন্দনা দুজনেই দেখতে ভালো, ছাত্রী ভালো, অসাধারণ না হলেও সাধারণও ঠিক বলা যায় না। নন্দিতার যেমন লেখার হাত আছে, বন্দনাও তেমন ছবি আঁকে। মেয়েদের নিয়ে মা বাবা মিলে চারটি মানুষের সংসার এত মসৃণভাবে চলছিল যে মাঝে মাঝে নিজেদের সুখে নিজেরাই অবাক হয়ে যেতেন। যেহেতু এই বিশ্ব সংসারে কিছুই চিরস্থায়ী নয়, তাই এই সুখও একদিন মাটির বাসনের মতো ভেঙে গেল। ঝড়টা প্রথমে সকলের ওপরেই সমানভাবে বর্ষিত হয়েছিল। ধীরে ধীরে যখন প্রলেপ পড়ল, তখন দেখা গেল নন্দিতাকে বড় বেশি জখম করে দিয়ে গেছে। একটা হাল ভাঙা পালছেরা নৌকার মতো নিস্তেজ নিরুত্তাপ হয়ে গিয়েছে তার জীবন। যে ঠোঁটের পাশে অবিরত একটা মিষ্টি হাসি ফুটে থাকত, সেটি সম্পূর্ণভাবে মুছে গিয়েছে। সেই মুখের দিকে তাকিয়ে বুক ফেটে যেত মা বাবার। বন্দনা বিব্রত অপ্রস্তুতভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াতো। দিদির জন্য তার দুঃখ মা বাবার চেয়ে তিলমাত্র কম ছিল না, আর সেই কারণেই নিজের বিয়েতে তার অত আপত্তি ছিল প্রথম দিকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটাই অনেকখানি শান্তি ফিরিয়ে এনেছে পরিবারে। আর টুকুন জন্মাবার পর তো নিশ্চয়ই। দিন বসে থাকে না, দেখতে দেখতে সেই টুকুনের বয়স 5 বছর হয়ে গেল। ফুটকুন জন্মে গেল, বিয়ের স্বাদ পূর্ণ হয়ে গেল। তবুও বন্দনা এতদিনে নন্দিতাকে বিবাহিত করতে পারল না। এটা ভেবেই প্রায় তার অত্যন্ত খারাপ লাগে। তবে কি দিদি এইভাবেই চিরকাল থাকবে নাকি? এই একটা 3য় শ্রেণী কলেজে পড়িয়েই জীবন যাবে তার? আগে তবু একটু লেখার অভ্যাস ছিল। খুশি রাখার জন্য বাবা নিজে খরচ পর্যন্ত করে একটা বইও ছাপিয়ে দিয়েছিলেন। তারপর আর কই। অবশ্য দুর্গাপুরে বসে বন্দনা ভাবনা ছাড়া আর কি করতে পারে? বাবা মারই উচিত ছিল একরকম জোর করে দেখে শুনে পাত্রস্থ করা। তবে এমনিতে শান্ত হলে কি হবে? দিদির জেদও বড় প্রচণ্ড। না তো না, হ্যাঁ তো হ্যাঁ। সুতরাং বাবা মাকেও ঠিক দোষ দেওয়া যায় না। এদিকে পছন্দসই মানুষও তো পাওয়া দুষ্কর। নইলে বন্দনা তো কম চেষ্টা করে না, কম ভাবে না, কম সচেতন নয়। বন্ধু বান্ধব আত্মীয় পরিচিত কতজন তো কত দিকে ছড়িয়ে আছে। একটা মানুষের কথাও তো মনে করা যায় না, দিদির সঙ্গে যাকে মানায়। এই ডাক্তারবাবুই প্রথম মানুষ যাকে একেবারে খাপে খাপে ভাবা গেল। এবার দয়া করে দিদি সম্মতিটুকু জানালে সুন্দরভাবে সবটুকু হয়ে যেতে পারে। ফিরে যাবার মুখে দিদিকে সে বলল সব কথা। খুব জোর গলায় বলল সে। তাহলে তাই ঠিক রইল, কেমন? মৃদু স্বরে নন্দিতা বলল, চিঠি লিখে জানাবো। বলেই উঠে পড়ল গাড়িতে। কি শক্ত মেয়ে, বাপ রে বাপ! মাঝে মাঝে রাগই হয় বন্দনার। না ভেবে পারে না। দিদিকে সুখী করার জন্য কি তার এত দায়? তার কিসেরই বা এত মাথা ব্যথা? বিয়ে না করে যদি দিদি থাকতে পারে, তাহলে তাই থাকুক না। বিয়ে দেবার দরকারই বা কি?
কিন্তু কি যে দরকার সে কথা তো জীবনেও কাউকে বলতে পারবে না। আর দিদিকেও যে সত্যি ভালোবাসে সে বিষয়েও কি কোনো সন্দেহ আছে? ছোট্ট ফার্স্ট ক্লাস কামরা। ট্রেনের দরজা থেকে গলি বেয়ে এসে নন্দিতা নিজের আসনে এসে বসল। মনটা তার ভারী লাগছিল, ওদের জন্য বেশ কষ্ট হচ্ছিল। টুকুনের শেষ মুহূর্তের কান্নাটা লেগেছিল কানে, আর ছুটে এসে ভদ্রলোকের হাত ঝাঁকানিটাও কম তো রেখাপাত করেনি। বোঝাই যাচ্ছিল তার মনের কথাটা। নন্দিতার প্রতি তিনি সত্যিই আকৃষ্ট। যদিও ভেবেচিন্তে বিয়েটা করছেন, তবুও তার মধ্যে রং লেগেছে খানিকটা। সেটা নিশ্চয়ই উপরই পাওনা। কিন্তু নন্দিতা কেন কিছুই পায় না কারোর মধ্যে? স্বামী শব্দটা ভাবলে হৃৎকম্প উপস্থিত হয়। মানুষকে বিশ্বাস করার শক্তিটাই হারিয়ে গিয়েছে হৃদয় থেকে। কিন্তু 30 বছর বয়স হয়েছে, বিয়ের কথা ভেবে দেখতে গেলে এখনই একটা সমাধানে পৌঁছানো দরকার। আর সত্যি বলতে বিয়ে না করে সমস্ত জীবন নিঃসঙ্গ কাটানোটা সম্ভব কিনা সেটাও মন্দ ভাববার বিষয় নয়। মা বাবা চিরকাল তো বেঁচে থাকবেন না। মা বাবার মৃত্যুর পর তার আয়ু তাকে আরও অনেক দূর নিয়ে যাবে। তারপর কি? বন্দনা যেসব যুক্তি দেয় খুব অবহেলার যোগ্য নয় সেসব কথা। এগুলো বন্দনারই যুক্তি। বন্দনা আরও বলেছে, দিদি আর কিছুর জন্য না হোক তুই অন্তত মা হবার জন্য বিয়ে কর। টুকুনকে নিয়ে এমন পাগল পাগল করিস, তবু তো সে পরের ছেলে। নিজের হলে ভেবে দেখ তো কীরকম লাগবে। নন্দিতা খুব হেসেছে এরপরে। বোনের চুল টেনে বলেছে, তোর গিন্নিগিরি আর সইতে পারি না। বন্দনাও হেসেছে, বলেছে, গিন্নিগিরি তাই না? যা বলছি ঠিকই বলছি। নন্দিতা ধমক দিয়ে বলেছে, থাম তো, তার চেয়ে চল তোর নতুন বাজারটায় ঘুরে আসি। বেশ হয়েছে না এখানে তোদের? বন্দনা বলেছে, দিদি আমারও তো বিয়েতে কম অমত ছিল না, তবে তুই কেন এমন করছিস? নন্দিতার গলা আপনা থেকেই শিথিল হয়ে এসেছে। সে দীর্ঘশ্বাস চাপতে পারেনি। বলেছে, তোর আর আমার। মুখ নিচু করে বন্দনা বলেছে, জানি তুলনা হয় না, কিন্তু দিদি তোকে বলা হয়নি রঞ্জনী প্রথম পুরুষ নয় আমার জীবনে। আমি আরও একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন তো আমি রঞ্জনকে চোখে হারাই বল। নন্দিতা আবহাওয়াটা লঘু করে দিয়ে কৃত্রিম কৌতূহলিতে ফেটে পড়েছিল। বলেছিল, সে কি রে, কখনো তো বলিসনি, দিব্যি তো চেপে গিয়েছিস, কম মেয়ে নাও তুমি। তারপর মাথা নেড়ে বলেছে, জানি কার কথা বলছিস। হঠাৎ চমকে উঠেছে বন্দনা। বলেছে, কে? তারপর স্বাভাবিক হয়ে নন্দিতা বলেছে, মলয় তালুকদার। বন্দনা বলেছে, মলয়? শেষে তুমি আমায় মলয়টার প্রেমে ফেললে? নন্দিতা কপট রাগ দেখিয়ে বলেছে, কেন, মলয় খারাপ কিসের? তোদের গ্রুপের সবচেয়ে ভালো ছেলে। কীরকম ফরমাস খাটতো তোর বলতো? বন্দনা বলেছে, থাক আমার প্রেমের গল্প শুনে আর তোমার কাজ নেই। যা বলছি তাই শোনো। এই ডাক্তারটিকে তুমি বিয়ে করো। আমি বলছি তুমি সুখী হবে, সব ভুলে যাবে। সব ভুলে যাব? নিজের আসনে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বোনের সঙ্গে এইসব কথোপকথনের টুকরো টুকরো অংশ ভাবতে ভাবতে নন্দিতা অন্যমনস্ক হয়ে পড়েছিল। উল্টো দিকের ভদ্রলোকটিকে আর খেয়াল করতে পারেনি। তাছাড়া ভদ্রলোকটি এতক্ষণ একটি ইংরেজি খবরের কাগজে মুখ ঢেকে কী যে পাঠ করছিলেন অখণ্ড মনোযোগের সঙ্গে কে জানে। ডাক শুনে নন্দিতা চমকে ফিরে তাকালো। তারপরেই যেন জমে গেল বরফের মতো। চিনতে পারছো? নন্দিতা নড়ে চড়ে বসে, একেবারে হিম চোখে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। কি কাণ্ড, শেষে এইভাবে দেখা হয়ে গেল। নন্দিতা পাথর। কিন্তু আমি জানতাম দেখা হবেই। ইস, কি নির্লজ্জ।
গাল গলা ঘামে জপজপে হয়ে যাচ্ছিল নন্দিতার। আমি 7 বছর ধরে এই সুযোগটি খুঁজছিলাম। যদি সারা জীবন এই অপেক্ষায় বসে থাকতে হতো তাই থাকতাম। স্কাউন্ড্রেল, সত্যি স্কাউন্ড্রেল। নন্দিতার নিঃশ্বাস ঘন হয়। খুব আশ্চর্য বলো, 7 বছর আগে ঠিক এই মাসের এই তারিখেই তোমার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল, মনে আছে? এইবারে মুখ খুলল নন্দিতা, লাল হয়ে বলল, দেখুন, আপনাকে আমি চিনি না। আপনি আর কারো সাথে ভুল করে যদি ক্রমাগত আজে বাজে কথা বলতে চেষ্টা করেন, বাধ্য হয়েই আমাকে অন্যের সাহায্য নিতে হবে। অন্যকে তুমি পাচ্ছ কোথায়? কামরায় তো আমরা মাত্র 2 জন, আর যে 2 জন ছিলেন আমারই ভাগ্যে শিখেছি রে, এই স্টেশনেই তো নেমে গেলেন তারা। আমিও পরে স্টেশনে নেমে যাব। তারও তো ঢের দেরি আছে, আর চলন্ত ট্রেন থেকে যদি লাফিয়ে পড়তে চাও, আমি তাহলে তা হতে দেব কেন? অন্য কিছুতে না পারি, শরীরের শক্তিতে আমি নিশ্চয়ই জয়ী হব। হ্যাঁ, শুধু ওই শরীরেরই শক্তি আছে, আর তো কিছু নেই। কি? কে বলেছে নেই? তাহলে এতদিন বাদে ওই হৃদয়হীন বালিকাটিকে আমি মনে রাখলাম কেমন করে? হৃদয়হীন? স্টেশনে তোমাকে কে তুলে দিতে এসেছিল? কথা বলবার মতো আমার প্রবৃত্তি নেই। বলোই না। স্বামী? পুত্রটি কার, তোমার? নন্দিতা মুখ ফিরিয়ে বসল। আমার যদ্দূর ইনটুইশন, বন্দনার স্বামী, আর পুত্রটিও তার, ঠিক? নন্দিতা জবাব দিল না। আর ব্যগ্রভাবে যে ভদ্রলোকটি ছুটে এসে তোমার হাত ধরেছিলেন, সেটি তোমার প্রেমিক, ঠিক? নন্দিতা কোনো জবাব দিল না। বলোই না, ঠিক বলছি? দেখুন। কি দেখুন দেখুন করছো বলো তো তখন থেকে? তোমার চরিত্রে তো কখনো এমন ভান ছিল না। কে তোমাকে এমন বদলে দিল? নন্দিতা দাঁতে দাঁত আটকে গেল। আমি অভিজিৎ রায়, তুমি নন্দিতা দত্ত, নাকি নও? পদবি বদলেছ? যদি বদলেও থাকো তাতেও কিছু হেরফের হওয়ার সম্ভাবনা নেই, কেননা পরিচয়টা তো আমাদের ওই একই থাকছে। বলো, সত্যি কিনা? নন্দিতা নিঃশব্দ। তোমার একটা গল্প পড়েছিলাম কয়েক বছর আগে। গল্পের নাম ছিল অনন্য, এবং সে অনন্য যে তুমি আমাকে ভেবেই লিখেছ, সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না, যদিও তার আগের ঘটনাটা সম্পূর্ণ বিপরীত সাক্ষী দিয়েছিল। নন্দিতা নিঃশব্দ। কিন্তু আমার অনন্যা এখনো আমার কাছে অনন্যাই আছে, বুঝলে কিনা? অনন্যা? গলা ছিঁড়ে শব্দ বের করল নন্দিতা। নিশ্চয়ই, 100 বার, 1000 বার, লক্ষ কোটি বার। কেন, বিশ্বাস করো না? না। এই অবিশ্বাসের জন্য কে দায়ী নন্দিতা? কেউ না। আমি আর নিজেই কাউকে বিশ্বাস করি না। কেন? কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। কৈফিয়ত তোমাকে দিতেই হবে। এই কৈফিয়তের জন্যই আমার এতদিনের অপেক্ষা। আমি সব ভুলে গিয়েছি। ভোলনি, এক তিলও ভোলনি। আজ তোমাকে দেখে, তোমার মুখ দেখে আমার এই উপলব্ধি হলো, তোমারও একটা অপেক্ষা ছিল আমার জন্য। না না। নিশ্চয়ই। না না, কখনো না। নিশ্চয়ই ছিল। হঠাৎ হাত বাড়িয়ে শক্ত করে নন্দিতার হাতটা ধরল অভিজিৎ। শোনো, আমি দিনের পর দিন টেলিফোন করেছি, দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছি তোমাদের বাড়িটাতে, দেখা হয়নি। আমি রোদে পুড়েছি, জলে ভিজেছি, পথে পথে পায়ে হেঁটে বেরিয়েছি, চাকরি ছেড়েছি, কলকাতা ছেড়েছি। আমি শুনতে চাই না। বলো, কি হয়েছিল বলো। সে কথাটি কি আমার চেয়ে ভালো প্রশ্নকর্তারই জানার কথা নয়? না। অসম্মানিত হওয়া, অপমানিত হওয়া আর ঠকে যাওয়া ছাড়া কিছুই জানি না আমি। নন্দিতা ঢোক গিলল। বুঝতে পারল না
কোন খুঁটিতে পা রেখে এতদিন পরে কথাগুলো বলছে লোকটা? ভয় ডর ওর কোনো কালেই ছিল না, সে কথা সত্য। তা বলেই মিথ্যেবাদীও তো ছিল না। উত্তেজিতভাবে বলল, গলায় জোর থাকলেই না সব ক্ষেত্রে সব দোষের খণ্ডন হয়ে যায় না। দোষ? দোষ তুমি কোথায় দেখতে পেয়েছো? হ্যাঁ, কি দোষ? আমি আর কথা বলতে পারছি না। কিন্তু পারতেই হবে, আমার প্রশ্নের জবাব দিতেই হবে তোমাকে। হঠাৎ দুই চোখ ছাপিয়ে জল এলো নন্দিতার। ঝাপসা দৃষ্টির ভিতর দিয়ে একটি উজ্জ্বল আনন্দময় বিয়ে বাড়ির দৃশ্য স্পষ্ট হয়ে ফুটে উঠল চোখে। লোকজন, হইহল্লা, গান বাজনা, আমোদ প্রমোদ, কি সুখ সকলের মনে। কি ঘটা করেই না বিয়ে হচ্ছে বাড়ির বড় মেয়েটির। নিঃসন্তান পিসি এসেছেন, চিরকুমার জ্যাঠামশাই এসেছেন, 3 পুত্রের জনক জননী মাসি মেশো এসেছেন, 2 পুত্রের জনক জননী 2 মামা 2 মামি এসেছেন। দলে দলে ভাগ হয়ে পরচর্চা থেকে শুরু করে হেন বিষয় নেই জানিয়ে আলোচনা হচ্ছে না। অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে আবার তর্ক হচ্ছে খুব। কেউ তর্ক করছে রাজনীতি নিয়ে, কেউ বা আবার ফুটবল ক্রিকেট। মেয়েরা একজোটে বসে সিনেমা। মস্ত একটা বাড়ি আলাদা করে ভাড়া নেওয়া হয়েছে 1 মাসের জন্যে। বাড়িটাতে ঘরের অন্ত নেই, জায়গারও অন্ত নেই। পিতৃকুলে মাতৃকুলে এই প্রথম কোনো মেয়ের বিয়ে। ধুমধারাক্কা যে হবে সে তো জানা কথা। শুধু তো প্রথম মেয়ের বিয়ে বলে কথা নয়, মামা মাসির কোনো মেয়ে নেই। এদিকে পিসি নিঃসন্তান এবং জ্যাঠামশাইও অবিবাহিত। মাঝখানে তারা 2টি বোন জন্মিয়ে এই 2 কুল একেবারে উচ্ছ্বসিত করে ফেলেছে। ভবতোষবাবু খরচপাতি করেছেন খুব। মন মতো জামাই পেয়ে উৎসাহ তার আরও বেড়ে গিয়েছে। শুধু মা বাবাই যা নেই, আর তাছাড়া কি নেই অভিজিতের? বিদ্যা, বুদ্ধি, উপার্জন, চেহারা, চরিত্র, এতটুকু খুঁতো কি কেউ বার করতে পারবে? শুধু মামা একবার বলেছিলেন যে 12-14 বছর বিলেতে কাটিয়েছে, ওখানে আবার কিছু বাঁধি এসেছে কিনা ভালো করে খবর নিয়েছে তো? মা ঝাঁপিয়ে পড়ে বলেছিলেন, তুই বলছিস কি ভানু? 2 দিন মেলামেশা করে দেখ না, কি রত্ন! ওর দিদি জামাইবাবু লন্ডনে থাকেন, আর আমি সুধীনবাবুকে লিখে দিয়েছিলাম একটু খোঁজ খবর নিতে। তাছাড়া পরিচিত বন্ধু বান্ধবদের সংখ্যা কি সেখানে আমাদের কম? সব খবর নিয়েছি। মামা বলেছিলেন, দিদি জামাইবাবু লন্ডনে থাকেন বুঝি? মা বললেন, তারা সেখানকার প্রবাসী, বাড়ি টাড়ি কিনে একেবারে কায়েমি হয়ে বসেছেন। মাতৃপিতৃহীন ভাইকে তার দিদি তো নিয়ে যায় প্রথমে। অক্সফোর্ড থেকে বিএ পাশ করবার পরে চাকরিও নিয়েছিল সেখানে। তারপর কি খেয়াল হলো, চলে এসেছে দেশে। আর আসার সাথে সাথে বিরাট চাকরি পেয়েছে ইন্ডিয়া টোবাকোতে। বয়সটা কি বল? নন্দ 23, অভিজিতের 28। সব দিক থেকে এরকম যোগাযোগ সত্যি দেখা যায় না। কি শুভক্ষণেই যে ওদের দেখা হয়েছিল। শুভক্ষণের দিনটির কথাও ভাবল নন্দিতা। মুষলধারে বৃষ্টি নেমেছিল সেদিন, এবং শরৎকালের মেঘমুক্ত আকাশে এই বৃষ্টির আগমন হঠাৎই হয়েছিল। 2 বোন মিলে নিউ মার্কেটে গিয়েছিল। ফিরতি পথে এই কাণ্ড। বাসের জন্য অপেক্ষা করতে করতে দৌড়ে গাছের তলায় গেল তারা। তারপর ট্যাক্সি ধরবার জন্য ছুটে এলো বড় রাস্তার উপর। ট্যাক্সি পাওয়া গেল না, কিন্তু একটা গাড়ি এসে থামল। চালকটি মুখ বার করে জানালো যে সে লিফট দিতে প্রস্তুত। মুখ চাওয়াচাই করল 2 বোনে। অভিজিৎ সামনের দরজাটি খুলে ধরে বলল, উঠে পড়ুন, একেবারে ভিজে যাচ্ছেন যে। উঠে পড়েছিল ওরা। সামনের আসনেই এঁটে গেল 2 বোন। নন্দিতা লজ্জিত মুখে অবশ্য বলেছিল, আপনার সিটটা আমরা ভিজিয়ে দিলুম। অভিজিৎ বলেছিল, আগে বলুন তো কোন দিকে যেতে হবে। এই হলো আলাপের সূত্রপাত। অভিজিৎ সেদিন তাদের রাসবিহারী অ্যাভিনিউয়ের বাড়িতে দরজায় পৌঁছে দিয়ে এসেছিল। তারা ছাড়েনি, ভদ্রতা করে ডেকে নিয়ে গিয়েছিল ঘরে। বাবা ছিলেন না,
মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, চা খেতে বলেছিল। খুব সহজে একটি বন্ধুত্বের ভিত্তি স্থাপিত হয়ে গিয়েছিল। নন্দিতা তখন সদ্য MA পাশ করে বেরিয়েছে, আর বন্দনা তখন বিয়ে দেবে। বিদায় নেবার সময় বন্দনা বলেছিল, আর চা খেলেন না, আর একদিন কিন্তু আসতে হবে। নন্দিতার অত মুখ ফোটে না, সে শুধু তাকিয়ে সেই প্রস্তাবে সায় জানিয়েছিল। দেখা গেল সত্যি আর একদিন চা খেতে এলো অভিজিৎ। তারপরে আর একদিন, আর একদিন, আর তারপর কি থেকে যে কি হয়ে গেল, কখন যে নিঃশব্দে দুজনে দুজনের গভীর প্রেমে মগ্ন হয়ে গেল কে জানে। কথাবার্তা বন্দনার সঙ্গেই বেশি হতো, আদর যত্ন বন্দনাই করত। তারপর চলে গেলে খ্যাপাতো। এই করতে করতেই একদিন অভিজিৎ বিয়ের প্রস্তাব করে ফেলল মা বাবার কাছে, এবং মা বাবার সম্মতি পেতে এক মুহূর্তও দেরি হলো না। বিয়ে ঠিক হবার কদিন পর অভিজিৎ যে কি উদ্দাম হয়ে উঠেছিল তা বলা যায় না। আর বিয়ে হবে বলে মা বাবাও ওদের দুজনকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন। অফিস টফিস সব তার মাথায় উঠে গেল, কেবল যখন তখন ফোন আর যখন তখন নিয়ে বেরিয়ে যাওয়া। নন্দিতাও তখন বেকার, অসুবিধে ছিল না কিছু। বন্দনা আটকে থাকতো, হয় তার কলেজ, নয় তার আসন্ন পরীক্ষার পড়া। আর তাছাড়া একটু একটু করে সে যেন কেমন বদলেও যাচ্ছিল। তার সেই সব চালাক চতুর কথাবার্তা, ব্যবহার সব যেন কেমন ঢিলে হয়ে গিয়েছিল। নন্দিতা রাতে পাশাপাশি বিছানায় শুয়ে বলতো, তোর কি হয়েছে রে বন্দনা, কিরকম চুপচাপ বিষণ্ণ হয়ে থাকিস? বন্দনা বলতো, কই কিছু না তো। নন্দিতা জোর দিয়ে বলতো, নিশ্চয়ই। বন্দনা তখন মৃদু হেসে বলতো, তোর বিয়ে আমার পরীক্ষা, দুটোর কি কিছু মিল আছে বল? নন্দিতা অপরাধীর মতো বলতো, তাহলে বিয়েটা পিছিয়ে দিতে বল না মা বাবাকে। বন্দনা হেসে বলতো, পাগল। নন্দিতা বলতো, না না সত্যি, পরীক্ষার সময় এ ধরনের গোলমাল খুব খারাপ। বন্দনা জিজ্ঞেস করতো, আচ্ছা আচ্ছা, তা নিয়ে আর তোকে ভাবতে হবে না, আজকে কোথায় গিয়েছিলিস বলতো? নন্দিতা উত্তর দিত, দেখ না, পাগলের মতো কী সব কিনছে, যা তা একদম, আমার এত লজ্জা করে না। বন্দনা আবার বলতো, কি কিনছে রে? নন্দিতা উত্তর দিত, যা তা, শাড়ি, গয়না, ফার্নিচার, কি যে করছে না। ভালো তো। এই বলে বন্দনা বেড ল্যাম্প নিভিয়ে পাশ ফিরত। এমনই করে ঘনিয়ে এলো দিন। 7 দিন আগে থেকে বাড়ি ভরে গেল আত্মীয় স্বজনে। মা অভিজিৎকে বললেন, তুমি আর এই কটা দিন এসো না, একেবারে বিয়ের পরে দেখা হবে। অভিজিৎ হেসে বলে, নন্দিতাও যাবে না? মা বললেন, তোমার দিদি আসবেন, ওর আর না যাওয়াই ভালো। আর চিরকালের জন্যই তো যাচ্ছে তোমার কাছে, আমার কাছে আর কদিন বলো তো? সাথে সাথে সজল হয়ে ওঠেন মা। কিন্তু মাকে আর বেশি দিন এই কারণে সজল হয়ে থাকতে হলো না। বিয়ের 2 দিন আগে সব বন্ধ হয়ে গেল। বাবা তাদের 2 বোন আর তার মাকে টিকিট কেটে জ্যাঠামশাইয়ের সাথে দিল্লি পাঠিয়ে দিলেন। উফ, সেদিনটার কথা ভাবা যায় না। সেই লজ্জা, সেই দুঃখ, সেই মর্মান্তিক বেদনা, তার কি কোনো তুলনা আছে? আর যার জন্য এই কাণ্ড, সেই কিনা আজ মুখোমুখি বসে চোখের দিকে তাকিয়ে কৈফিয়ত তলব করছে। অনেক কথা অভিজিতের বুকের মধ্যেও তোলপাড় করছিল। প্রথমেই মনে পড়ল নন্দিতার বাবার গলার সেই কঠোর নির্দেশ, এ বিয়ে হবে না। ফোনের ভিতর দিয়ে যেন বজ্রপতন হলো। কেন? আকাশ থেকে পড়েছিল অভিজিৎ। হপির থেকে কোনো জবাব আসেনি। ফোনটা কেটে গিয়েছিল। অফিসের সময়, নিশ্চয়ই অফিস থেকে করেছেন। নম্বর দেখে দ্রুত হাতে সেখানেই ফোন করেছিল অভিজিৎ, কিন্তু পাওয়া গেল না। শোনা গেল সেদিন তিনি অফিসেই যাননি।
তখন মরিয়া হয়ে গাড়ি নিয়ে চলে এসেছিল অভিজিৎ নন্দিতাদের বাড়িতে। নতুন বাড়ি পুরনো বাড়ি কোনো বাড়িই বাদ দেয়নি, কিন্তু কোনোখানে কোনো হদিশ পেল না। কি হলো, কেন হলো, কোথায় গেল, কিছুই বুঝতে না পেরে নিজেকে তার বুদ্ধিভ্রষ্ট মনে হয়েছিল। সে যে তারপরে মেয়েটিকে পাওয়ার জন্য কি করেছিল আর না করেছিল তার কি কোনো হিসেব আছে? সেই সঙ্গে একটা গভীর সন্দেহ আক্রমণ করেছিল তাকে। মনে পড়ল কদিন নন্দিতার মা তাকে নন্দিতার সঙ্গে দেখা করতে দিচ্ছিলেন না, তবে প্রতিনিয়ত বন্দনা আসছিল দেখা করতে। যতটুকু পাওয়া যায় ততটুকুই লাভ। নন্দিতার বদলে বন্দনাকে দেখেও তার বিরহ অনেকটাই প্রশমিত হতো। সে তাকে নিয়ে ঘুরতো ফিরত, খাওয়াতো, তারপর সময় মতো পৌঁছে দিয়ে আসতো বাড়ির কাছাকাছি। কেননা বন্দনা বলতো, না মশাই, দরজা পর্যন্ত যাবেন না, মা বকবে। সেদিন সন্ধ্যায় খুব সেজেগুজে এলো বন্দনা। অফিস থেকে ফিরে চান করে বলা যায় রীতিমতো বন্দনার অপেক্ষাতেই বসেছিল অভিজিৎ। বন্দনা সবসময় অ্যাপয়েন্টমেন্ট করিয়ে আসতো। দুপুরে সে টেলিফোন করতো অফিসে, তারপর স্থান কাল নির্দিষ্ট হতো। বন্দনাকে খুব অন্যমনস্ক ও ম্রিয়মাণ দেখাচ্ছিল সেদিন। অভিজিতের মনে তখন এমন এক অপার্থিব সুখের নদী বয়ে চলত যে অন্যের দিকে তেমন লক্ষ্য করার মতো মন থাকতো না। ফুর্তির সুরে সে বললে, চলো একটু মার্কেট ঘুরে আসি। বন্দনা বলল, মার্কেটে কি? অভিজিৎ বলল, আর বলো না, দিদি টাকা পাঠিয়েছেন, অনেক হুকুম। তার ভাতৃবধূর জন্য শাড়ি গয়না সব কিনতে হবে। আর বিয়েতে অধিবাস বলে কি যেন একটা আছে না? বন্দনা বলল, ওসব আমি জানি না, তবে আপনার দিদি যখন নিজেই আসছেন তবে আপনাকে দিয়ে কেন? দিদি দিদি আসবেন একেবারে বিয়ের দিন দুপুরে, তখন আর কেনাকাটার সময় কই। কেন, এত দেরিতে কেন? সেসব কথা আমি অত বিশদভাবে জানি না। চিঠি থেকে যদ্দূর মনে হলো ওই তারিখে বোধহয় প্লেনের টিকিটে মোটা কনসেশন পাচ্ছে। সপরিবারে আসছে তো, কনসেশন পেলে অনেক টাকা বাঁচবে। ও, তাহলে যাবে নাকি? তোমার দিদির পছন্দ আর তোমার পছন্দ নিশ্চয়ই একই রকমই হবে। আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, আমার না মাথা ধরেছে। কথা দিয়েছিলাম বলে আসতে হলো, আমি বরং এখন উঠি। সত্যি উঠেছিল বন্দনা। অভিজিৎ হাত ধরে বসিয়ে দিল। এই এলে আর এই উঠবে কি, পাগল না খ্যাপা? তখন সে একটা অদ্ভুত কাণ্ড করল। ওইটুকু টানেই হুমড়ি খেয়ে পড়ে গেল অভিজিতের গায়ে। তারপর তাকে দুহাতে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে ফুপিয়ে উঠল, অভিজিৎ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে এমন করে পরিত্যাগ করো না, আমি মরে যাব, আমি বিষ খাবো। অভিজিৎ একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল এই অপ্রত্যাশিত আচম্বিত ব্যবহারে। একটু পরেই অবশ্য ছাড়িয়ে নিল নিজেকে। বন্দনাকে বসিয়ে দিল সোজা করে। আস্তে আস্তে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, আজ তুমি সত্যিই সুস্থ নেই। এটা বোধহয় বিয়ের 4 দিন আগের ঘটনা। পরের দিনটা একটা অত্যন্ত অস্বস্তির মধ্যে দিয়ে কেটে গেল। আর তারপরের দিনই দুপুরে নন্দিতার বাবার সেই বজ্র নির্ঘোষ, এ বিয়ে হবে না। সুতরাং দুটো ঘটনার মধ্যে যে একটা সংযোগ আছে সেটা বোঝাটা অভিজিতের পক্ষে বিশেষ অসুবিধে ছিল না। কিন্তু তাই বলে, আরে এর মধ্যে বর্ধমান স্টেশন এসে গেল নাকি? এই বেয়ারা বেয়ারা। চিন্তা ভাবনা ছেড়ে জানলা দিয়ে মাথা গলিয়ে অভিজিৎ চেঁচামেচি শুরু করে দিল। ফার্স্ট ক্লাসের যাত্রী, ছুটে এলো তকমাটা বেয়ারা। চা এসে গেল মুহূর্তে। অভিজিৎ খুশি হয়ে বলল, এই সময় চা না হলে চলে? ঢালো, শিগগির ঢালো, তোমারটা পাতলা আমারটা ঘন,
নাকি অভ্যেস বদলেছ কিছু? নন্দিতা ওর ভাবভঙ্গি দেখতে দেখতে মাঝখানের সময়টা হারিয়ে ফেলেছিল। তার মনে হচ্ছিল এই দেখা যেন 7 বছর উত্তীর্ণ করে নয়, অনেক আগুন মারিয়ে নয়, যন্ত্রণার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে নয়, যেন কালকের পরেই আজ। কোনো আড়ষ্টতা নেই, কোনো লজ্জা নেই, অন্যায় ছিটে ফোঁটা পর্যন্ত নেই ব্যবহারে। তোমাকে দেখে আমার যে কি ভালো লাগছে। 2 চোখময় আলো নিয়ে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো অভিজিৎ। আমি ভেবেই পাচ্ছি না কি করব, কেমন করে কৃতজ্ঞতা জানাবো আমি ঈশ্বরকে। তুমি ঠিক সেই রকমটি আছো, ঠিক সেই রকম। আমি জানতাম তুমি তাই থাকবে। তুমি কখনো অন্যরকম হতে পারো? এই লোকের সঙ্গে আর কি করে কঠিন ব্যবহার করা যায়? কম্পিত হাতে চা ঢালল নন্দিতা। তুমি তুমি তো জানতে, তুমি ছাড়া আমার জগতে আর কিচ্ছু ছিল না। তবে কেন অমন করে সব বন্ধ করে দিলে? কে তোমাকে উধাও করে নিল আমার কাছ থেকে? বলো, কি হয়েছিল বলো। সন্ধে ঘনিয়ে আসছিল। নন্দিতা ভেবে পাচ্ছিল না এখন তার কি করা উচিত। কেবল ইচ্ছে করছিল অনন্তকালের মধ্যেই ক্ষণকালকে চিরন্তন করে ধরে রাখতে, হোক মিথ্যে। তবু এর মাধুর্যে তার বুক ফেটে যাচ্ছিল। তার একান্তে লালিত ভালোবাসার অভিমানের দুঃখ তাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। অনেক পরে একসময় অধীর হয়ে নন্দিতা বলল, আমাকে কিছু জিজ্ঞেস করো না, আমি কিছু বলতে পারবো না। আমার ভাগ্যই আমাকে বঞ্চনা করেছে, আমি কাউকেই এর জন্য দায়ী করছি না। অভিজিৎ গলায় জোর দিয়ে বলল, ঠিক আছে, তুমি তোমার ভাগ্য নিয়ে থাকো, আমি আমার পুরুষকার প্রয়োগ করি। পৃথিবীতে আর এমন কোনো শক্তি আছে কিনা দেখো, যা তোমাকে আমার কাছ থেকে দ্বিতীয়বার বিচ্ছিন্ন করতে পারে। নন্দিতা মুখ ঢাকল 2 হাতে। আর সেই সময়ই দুর্গাপুরে বসে বন্দনা ভাবল, দিদির সুমতি হোক, দিদি যেন আর অমত না করে এই বিয়েতে। অনেক দিন পরে তার অভিজিৎকে মনে পড়ল সেই ভয়ঙ্কর সন্ধ্যা, যখন দিদিকে নিয়ে সে নিঃশব্দে ছাদে উঠে এসেছিল, বলেছিল, একটা কথা আছে দিদি। নন্দিতা তার অস্বাভাবিক মুখ চোখের দিকে তাকিয়ে বলেছিল, কি রে? সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলেছিল, অভিজিৎ। অভিজিৎ কি? আজ আমার সঙ্গে কলেজে দেখা করেছিল। কিছু বলল? সন্ধেবেলা যেতে বলেছিল ওর ফ্ল্যাটে। গিয়েছিলি? গিয়েছিলাম। ও ভালো আছে তো? বন্দনা চুপ করে থেকে বলল, দিদি তুমি এ বিয়ে করো না। কথা বলতে তার বুকটা ধকপক করছিল। নন্দিতা অধীরভাবে বলল, কেন? ভালো না। কি বলছিস তুই? তোমাকে ভালোবাসে না ও, মিথ্যে কথা বলে। বন্দনা আজও আমাকে অপমান করেছে জানো। তোকে অপমান করেছে? আমাকে আমাকে ও ফ্ল্যাটের মধ্যে একা পেয়ে কি জোর করে খারাপ কাজ করেছে, আমাকে নষ্ট করে দিয়েছে, আমার নারীত্ব কেড়ে নিয়েছে। সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। মা উঠে এসেছেন, হাতে ভেজা শাড়ি। কাজ সেরে স্নান করে এলেন বোধহয়। ছাদে পা দিয়ে থমকে দাঁড়ালেন। নন্দিতা ঠিক মরা মানুষের মতো দেওয়ালে ঠেসান দিয়ে বসেছিল চোখ বুজে। আর বন্দনা নিজের মিথ্যা পটুতায় নিজেই স্তম্ভিত হয়ে শব্দ করে কাঁদছিল। মা চমকে উঠলেন, ঝুঁকে পড়ে বললেন, কিরে, কি হয়েছে? কি করছিস তোরা? তারপর আর কি, বন্দনা যা চেয়েছিল তাই হয়েছিল। মা তখনই তাদেরকে
আত্মীয় কুটুমের ভিড় থেকে নিয়ে চলে এলেন পুরনো বাড়িতে। চুপচাপ অন্ধকার ঘরে শুয়ে পড়েছিল নন্দিতা। একটা শব্দও কেউ শুনতে পায়নি তার মুখে। তাকে খাওয়ানো গেল না, ওঠানো গেল না। আর মধ্যরাত্রিরে দেখা গেল বিছানা থেকে নেমে সে শিশি ভরা অ্যাসপিরিন, বিলিতি অ্যাসপিরিন, মায়ের মাথা ধরে বলে সর্বদা অভিজিৎই যেটা এনে দিয়েছিল, মুঠো করে নিয়ে জল মুখে দিয়ে হাঁ করেছে খাবার জন্য। লাফিয়ে নেমে এলো বন্দনা। ভাগ্যিস চোখে তার ঘুম আসেনি সেদিন। এক ধাক্কায় সব ফেলে দিল। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল নন্দিতা। আর তার সহ্য করার ক্ষমতা ছিল না। পরের দিনই তার অসুস্থ দিদিকে আর তাকে নিয়ে মা জ্যাঠামশাইয়ের সঙ্গে জ্যাঠামশাইয়ের কর্মস্থান দিল্লিতে চলে এলেন। সামনে উঠতে নন্দিতা অনেকটা সময় নিয়েছিল। অনেকদিন তাই থাকতে হলো দিল্লিতে। মা বাবা জ্যাঠামশাই সব দিক বিবেচনা করে কলকাতায় আসতে দেননি। যখন এলো তখন দেখা গেল বাবা বাড়ি বদলে ফেলেছেন। কিন্তু কেন এই ভীষণ কাজ করেছিল সে? কোন শয়তান চালিত করেছিল তাকে? অথচ অভিজিতের সঙ্গে তার বন্ধুত্বের তো কোনো মালিন্য ছিল না। বিলেত প্রবাসী ছেলে, ধরন ধারণ অভ্যাস সব কিছুর মধ্যে এদেশের চেয়ে সে দেশের ছাপই বেশি। আচার আচরণ এত সহজ, সুন্দর, সরল ছিল যে কখনোই মনে হয়নি এই বন্ধুত্বের মধ্যে কোনো স্ত্রী পুরুষের ব্যবধান আছে। বন্দনা সেভাবেই গ্রহণ করেছিল তাকে। আর বন্ধুত্ব তার সঙ্গেই তো গাঢ় ছিল বেশি। দিদি স্বভাবতই একটু লাজুক প্রকৃতি। কারো সঙ্গে নিবিড় হয়ে উঠতে সময় লাগে ওর। কিন্তু তারই মধ্য দিয়ে কখন যে ওরা বন্ধুত্বের গণ্ডি ছাপিয়ে স্ত্রী পুরুষের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল বুঝতেই পারেনি বন্দনা। যদি অভিজিৎ দুম করে একটা বিয়ের প্রস্তাব না করে বসত, বন্দনা সারা জীবনেও জানত না যে অভিজিৎ শুধু বন্ধু নয়, একজন পুরুষ বন্ধু, যার সঙ্গে প্রেমে পড়া যায়, বিয়ে করা যায়। সেই প্রস্তাবটাই তার 20 বছরের সতেজ সবল হৃৎপিণ্ডে একটা ঘা দিল ভীষণ জোরে। তক্ষুনি মনে হলো এই প্রস্তাবের নায়িকা তো আমিও হতে পারতাম। ভাব তো আমার সঙ্গেই ছিল বেশি। কতদিন তো এমনই হয়, সারাক্ষণ ও আর আমি গল্প করি। দিদি আসে যায়, বসে, চা আনে, কিন্তু ধারাবাহিকভাবে সঙ্গ দেয় না। কখন ও তবে এই জয়ের মুকুট কেড়ে নিল? একটা হেরে যাওয়ার গ্লানি কষ্ট দিয়েছিল তাকে। আর এই কষ্ট থেকেই কখন যে একটা ছোট্ট প্রেমের অঙ্কুর মাথা তুলল ওপর দিকে। কিন্তু কে জানতো সেই অঙ্কুরই এমন সাপ হয়ে ছোবল দেবে। শেষের দিকে বন্দনা একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। আর তা না হলে এমন একটা মর্মান্তিক ঘটনা সে ঘটাতে পারল কেমন করে? অভিজিতের বিয়ে বন্ধ করার জন্য তখন তার এমন কোনো কর্ম ছিল না যা সে করতে পারত না। শেষ পর্যন্ত করলও সে। অভিজিতের দ্বারা প্রত্যাখ্যাত হবার প্রতিশোধ তো নিল। অথচ এখন তো একবার ভুলেও মনে পড়ে না ওকে। দিদির চোখের সামনে এমন একটা জ্বলন্ত চিহ্ন হয়ে বসে না থাকলে এই মুহূর্তেই বা তার মনে করবার কি দরকার ছিল? একটা অপরাধবোধই মাঝে মাঝে কুড়ে কুড়ে খায় তাকে। অনুতাপ দগ্ধ করে হৃদয়কে। হে ভগবান, দিদি যেন এবার সত্যি বিবাহিত হয়ে আমায় মুক্তি দেয়। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। ট্রেন ততক্ষণে হাওড়া স্টেশনের কাছাকাছি এসে পৌঁছালো। ব্যাকুল হয়ে অভিজিৎ বলল, তুমি এখনো মুখ ভার করে থাকবে? এখনো আমাকে বলবে না কি হয়েছিল? কেন কেন এক ফুয়ে নিভে গেল সব? একই প্রশ্ন বারবার। নন্দিতা অসহায় বোধ করল। তোমার ব্যবহারে মনে হচ্ছে তুমি আমাকেই দায়ী করছো। আমার ওপরেই তোমার সমস্ত অভিযোগ, অভিমান, তাই না? নন্দিতা হাত মুঠো করল। বলো তো, এর মধ্যে বন্দনা কোনোভাবে জড়িত ছিল কিনা? এবার নন্দিতা আপাতমস্তক চমকে উঠে স্থির চোখে তাকিয়ে রইল।
চোখে চোখ রেখে অভিজিৎ একটু ঝুঁকে বসল, বলল, তাহলে আমার সন্দেহ অমূলক নয় না? ভগ্নির জন্য আত্মত্যাগের মহিমায় তবে এর মূল কারণ। আত্মত্যাগ? নন্দিতা ভুরু কুঁচকাল। কি করেছিল বন্দনা? বৃষ্টিস খেয়েছিল নাকি? অভিজিতের কণ্ঠস্বরে বিদ্রুপ। ক্রুদ্ধ ভঙ্গিতে নন্দিতা বলল, অমানসিকতার একটা সীমা থাকা উচিত। আর ত্যাগেরও একটা সীমা থাকা উচিত। ভান করে তো আর কেউ কাউকে ভালোবাসতে পারে না। অভিজিৎকেও সমান ক্রুদ্ধ মনে হলো। ভালোবাসার প্রশ্ন উঠছে কোথায়? আমি তার একটা চিঠিও পেয়েছিলাম। চিঠি? যার নাম প্রেমপত্র। তাতে কোনো ঠিকানা ছিল না, তলায় নাম ছিল না, কিন্তু দিল্লির ছাপ ছিল। চিঠি লিখেছিল সে? বন্দনা? হ্যাঁ, যদিও আমি ওর হাতের লেখা চিনতাম না, তবুও আমার বুঝতে অসুবিধে হয়নি যে ওটা ওরই চিঠি। ক্ষমা করো, তোমার ভগ্নির প্রেম নিবেদনের ভঙ্গিটা আমার একটু রুচিসম্মত মনে হয়নি। কি কি বলতে চাইছো তুমি? কি আবার? যখন বোঝা যাচ্ছে বিয়েটা ওর জন্যই ভেঙে গিয়েছিল, আমার কোনো সহানুভূতি নেই ওর ওপরে। সে তুমি রাগ করো আর যাই করো। আমি ভেবেছিলাম কথাটা বিয়ের পরেও তোমাকে বলবো না। ছেলে মানসিক ঝোঁকে সে যা করেছে তা নিয়ে তাকে আর লজ্জা দেব না কখনো। কি করেছিল সে? প্রায় কেঁদে উঠল নন্দিতা। ছোট কামরার মধ্যে পায়চারি করতে লাগলো অভিজিৎ। আমি যখন তাকে শান্ত করে বাড়ি ফিরিয়ে দিয়ে গিয়েছিলাম, তখন সত্যি তার জন্য কষ্ট হচ্ছিল আমার। তোমার সঙ্গে দেখাশোনা বন্ধ হয়ে যাওয়ার পরে রোজই সে আসতো। আমার কত ভালো লাগতো। আমি তাকে কত ভালোবাসতাম। অভিজিৎ, আমি সেই চিঠিটা তোমাকে দেখাবো? তবে ও কি সব কথা বানিয়ে বলেছিল? যেন ঠোঁট থেকে স্খলিত হলো কথাগুলো। ফিসফিস করে যেন নিজেকেই প্রশ্ন করল নন্দিতা। আগেকার দিনে নায়কদের ভঙ্গিতে তার পায়ের সামনে এক হাঁটুতে বসে অভিজিৎ মাথা ঝাঁকিয়ে বলল, নন্দিতা, আমি তোমাকে ছাড়া জানি না। তখনও জানতাম না, এখনও জানি না। আর তুমি হারিয়ে যাবে না তো আমার জীবন থেকে? মোহাচ্ছন্নের মতো নন্দিতা একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি যাব তোমার কাছে, আমি চিঠিটা দেখব। হাতটা মুঠোয় ভরে নিল অভিজিৎ। আমি গ্রেট ইস্টার্নে উঠব, 7 দিন থাকব। এখন যদিও আসানসোল থেকে আসছি, আসলে বোম্বে আমার কর্মস্থান। সেই যে তোমাকে না পেয়ে কলকাতা ছেড়েছিলাম, 7 বছর বাদে এই আবার ফিরছি। আর পথেই তুমি। কি আশ্চর্য! অভিজিৎ উঠে দাঁড়ালো। বন্দনা তোমাকে কি বলেছিল আমি জানি না। চিঠি পড়লে তুমি সবই বুঝতে পারবে। এটাও দৈব যে চিঠিটা আমার সঙ্গেই আছে। মনেই ছিল না। আসার আগে সুটকেসটা গোছাতে গিয়ে দেখি তার পকেটে কখন যে থেকে গেছে ওটা। ভাবলাম আছে থাক, কেউ তো আর কিছু দেখতে আসছে না, ও তো তোমারই চিহ্ন। কিন্তু আমাকে বিশ্বাস করবার জন্য কি তোমার সাক্ষী সবুতের দরকার? না। তবে বিয়েটা তো সাক্ষী সাবুত ডেকেই হবে, তখন কাজে লাগবে ওটা। প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেল ট্রেন। জানলা দিয়ে তাকাতে নন্দিতা দেখল তার বাবা উৎসুক চোখে তাকিয়ে অপেক্ষা করছে। গাড়ি নিয়ে এসেছেন বোধহয়। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে শান্তভাবে নন্দিতা বলল, যাই, আমি কাল সকাল 8টায় পৌঁছে যাব তোমার কাছে। বেশি বেলায় উঠো না যেন। ঘরের নাম্বারটা দাও। এই রে, নম্বরটা তো এখনো জানি না, দ্রুত গলায় বলল অভিজিৎ। পথে এসে দাঁড়িয়ে থাকবো, তুমি এসো কিন্তু। তা এলো। আসবার আগে ওই সকালেই একখানা চিঠি লিখল নন্দিতা। বন্দনা, তোর ওখানে 7 দিন কাটিয়ে অত্যন্ত আনন্দ নিয়ে ঘরে ফিরেছি। টুকুন ফুটকুনের জন্য মন কেমন করছিল। আশা করি ফুটকুন সেরে উঠেছে। টুকুনও আর মাসির বিরহে তেমন কাতর নেই।
তোর ডাক্তার সাহেবটিকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু বিয়ে আমি অভিজিৎকেই করব। ট্রেনে তার সঙ্গেই কলকাতায় এলাম। এখন নিশ্চয়ই তোর কোনো আপত্তি হবে না। একটা চিঠির কথা বোধহয় তুই ভুলে গিয়েছিলিস। বোকা মেয়ে, খুনের আগে এমন প্রমাণ রাখতে হয় কি কখনো? ভালো থাকিস রে, ভালো থাকিস। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী প্রতিভা বসু রচিত সত্যাসত্য। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।